কামারহাটের কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিং এখন কোথায়? জেলে। কিন্তু এখনো আরিয়াদহের মানুষের ত্রাস এই জয়ন্ত সিং এর বেআইনি চারতলা বাড়ি ভেঙে খেলার মাঠ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। জয়ন্ত সিং জেলে থাকলেও তার বাড়ি ভাঙার নির্দেশ নিয়ে এখনো মুখ খুলতে চাইছেন না স্থানীয়দের অধিকাংশ। কেন মুখ খুলতে চাইছেন না? কেউ কেউ বলছেন তারা হাইকোর্টের রায় খুশি, তবে মুখ খুলতে চাইছেন না। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, ভয়েই জয়ন্তকে ঘিরে এতটাই যে হাইকোর্ট তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে, সেখানে খেলার মাঠ হবে, কিন্তু স্থানীয়রা মুখ খুলতে চাইছেন না। দেখো, হাইকোর্টের যে নির্দেশ 4 সপ্তাহের মধ্যে এই যে আরিয়াদহের একদম ত্রাস জয়ন্ত সিং তার যে 500তম অট্টালিকা সেটা কিন্তু ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একদম জয়ন্ত সিং এর এই যে প্রাসাদময় বাড়ি একদম তার ভেতরেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। যেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই প্রাসাদ এখন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু 4 সপ্তাহ পরে এই জায়গাটা কিন্তু পুরো খেলার মাঠ হয়ে যাবে, এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এই যে জয়ন্ত সিং এর যে ত্রাস, এই এলাকায় যেভাবে একটা আতঙ্ক, মানুষ কিন্তু এখনো সেই আতঙ্ক কিন্তু ভুলে উঠতে পারছেন না। কেউ কেউ বলছেন, তারা বলছেন যে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তারা খুশি, তারা সেই হাইকোর্টের রায়কে সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু যারা এই অর্থাৎ এই জয়ন্ত সিং এর যে বাড়ির আশেপাশে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু মুখ খুলতে চাইছেন না, তারা ভয়ে এখনো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যে আমরা কিছু জানি না, আবার কেউ কেউ বলছেন আমরা এখানে থাকিই না। এই যে একটা আতঙ্কের পরিবেশ এখনো পর্যন্ত যে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু জয়ন্ত সিং এর যে একটা আতঙ্কের ত্রাস সেটা কিন্তু মানুষের চোখে মুখে দেখা যাচ্ছে। কিন্তু হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে এই যে প্রাসাদময় বাড়ি, যেই বাড়ি একদম জমি জবরদখল করে একদম অবৈধভাবে যে জয়ন্ত সিং তৈরি করেছিল সেটা কিন্তু ভেঙে ফেলতে হবে। কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা বলছেন তার কাছে এখনো পর্যন্ত নির্দেশের কোনো কপি আসেনি, কিন্তু কপি যখন আসবে তারপরেই কিন্তু পৌরসভা একদম এই বাড়ি ভাঙার কাজে কিন্তু নেমে পড়বে। কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ তারপরেও যে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক রয়েছে, কিন্তু যেই জায়গাতে জয়ন্ত সিং এবং তার সাগরেদরা মা এবং তার ছেলেকে বেধড়ক মারধর করেছিল, সেই জায়গাতেই কিন্তু এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এই যে হাইকোর্টের যে রায় তারা যথেষ্টই খুশি, এবং সেই খুশি যে একদম পরিষ্কার কিন্তু প্রকাশ পেল। মিষ্টিমুখ করানো হলো, অর্থাৎ পথ চলতি মানুষ থেকে শুরু করে বাসিন্দাদের কিন্তু মিষ্টিমুখ করানো হলো স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। বেশ, আমরা কি বলবো জানি না, এখন হাইকোর্ট থেকে যা বলবে তাই তো আপনার করতে হবে। না ঠিক করেছে হাইকোর্ট, হাইকোর্ট তো ঠিক করেছে আপনার, ওই ভাঙার নির্দেশ, ভাঙার সময় দিয়েছে আপনার সিদ্ধান্ত দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমরা খুশি। দেখুন, আমরা এই ব্যাপারে কোনো কিছু থাকি না, ওটা বৈধ কি অবৈধ এটা মিউনিসিপ্যালিটি বলতে পারবে। যদি অবৈধ হয় আইনান যা ব্যবস্থা হবে তাই হবে, সেখানে তো আমাদের ভালো লাগা না লাগার কিছু যায় আসে না। কোর্টের রায়কে তো সবাইকে, প্রতিটা মানুষকেই মানতে হয়। স্ত্রীকে খুনের চেষ্টায় আটক স্বামী। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় প্রাণ রক্ষা। অশান্তির ফলে কয়েক মাস আলাদা ছিলেন দুজন। স্ত্রীকে ফেরাতে চাইলেও ফেরেননি তিনি। মাকে নিয়ে হাসপাতালে যান মহিলা, সেখানেই মহিলাকে এলোপাথারি কোপ। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রতিম, এই এত আক্রোশ কি কারণে? দেখো, যে ঘটনা ঘটেছে আজকে হচ্ছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে, এবং সেখানেই কিন্তু স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর, এবং তাকে লক্ষ্য করে কিন্তু এলোপ্যাথারি কোপ, ধারালো অস্ত্রের, এবং সেই সময় কিন্তু হাসপাতালে যারা নিরাপত্তারক্ষী তারা এসে কিন্তু ওই মহিলাকে বাঁচান, এবং সেই যে তার স্বামী আক্রমণ করেছিল তাকেও আটকে রাখে, এবং পরে সিউড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এবং যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল, এবং তারই যে স্ত্রী কিন্তু মোহাম্মদ বাজারের কাপিস্ট এলাকায় নিজের বাপের বাড়িতে চলে যায়, এবং তারপর থেকে কিন্তু বারবার তার স্বামী আনতে চাইলেও কিন্তু সে আসেনি। এবং তারপরে আজকে যখন সে হাসপাতাল আসে তার মাকে দেখাতে, সেই সময় কিন্তু তার স্বামী সেখানে গিয়ে আচমকাই আক্রমণ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। এবং তারপরে কিন্তু স্ত্রী পড়ে গেলে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু বাকিরা এবং তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে তার স্ত্রীকে কিন্তু কোনো রকমে বাঁচিয়ে ফেলেন ওই স্বামীর হাত থেকে, এবং স্বামীকে আটকে রাখে। পরে সিউড়ি থানার পুলিশ এসে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়, এবং ওই যে আহত মহিলা তার কিন্তু চিকিৎসা চলছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বেশ, কে মারলো আপনাকে? কেন? আমাকে প্রায় মারধর করে। কি দিয়ে মারলো আপনাকে?
ছুরির মতন কি ছিল আমি আর দেখি নাই। আপনি হাসপাতালে কি করতেন? মাকে ডাক্তার দেখাতে আজকে কি হলো, আমার রাত ছিল, আর ও আমাকে যখন তখন যেছে তখন তখন আমাকে মারে। ওর শাশুড়ি মারবে, ঠাকুরজি মারবে আমায়, না ছুরি লয়। ওই তোমার ফাইল টাইল খানে এদিকে ওদিকে টুপেটাকে দিয়েছে, লেগে গিয়েছে, মানে রক্ত টক্তখানে বেরিয়েছে। কি দিয়ে? ওই ফাইল ভাঙা ছিল, ওটা ঘর থেকে নিয়ে এসেছিলাম। মারবো বলে না, আমি ভয় দেখাবো। 50 ফুট দূরত্বে দেখছি একটা মেয়ে হাত ধরে টানছে এবং হাতে যেমন কেন একটা অস্ত্র ছিল সে মানে আঘাত করছে। এবার তার মধ্যে আমি এটি তাড়াতাড়ি গিয়ে ওর ডান হাতে দিয়ে চেপে ধরে ওটা অস্ত্রটা কাটলাম। কাটার পর ওর গলায় গামছা ছিল, সেটাকে জড়িয়ে লটকিয়ে ওকে আস্তে আস্তে কেন্দ্র পুলিশ ক্যাম্পে পাঠিয়ে দিলাম। হাসপাতালে উপস্থিতি ছুটি নিয়ে করা পদক্ষেপ, নির্দেশিকা জারি এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। ডাক্তারদের ফেস বেসড বায়োমেট্রিক হাজিরা মাস্ট, নিজের মোবাইলে বাধ্যতামূলক বায়োমেট্রিক হাজিরা, হাসপাতালে ঢুকতে বেরোতে বায়োমেট্রিক হাজিরা। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুমেলা, ন্যাশনাল মেডিকেল কমিশন বা জাতীয় মেডিকেল কমিশন তারা আগেই নির্দেশিকা দিয়েছিল যে দেশের সমস্ত মেডিকেল কলেজকে এই চিকিৎসকদের উপস্থিতি এটা বাধ্যতামূলক করতে হবে। কারণ বহু ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চিকিৎসকরা বাইরে তারা প্র্যাকটিস করছেন, বিভিন্ন নার্সিংহোম, প্রাইভেট হসপিটাল সেখানে প্র্যাকটিস করছেন, কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানে তারা থাকছেন না। এবং সেই ক্ষেত্রে তারা বায়োমেট্রিক, আধার বেস বা ফেস বেস এই হাজিরাগুলো চালু করেছিল। কিন্তু এনআরএস মেডিকেল কলেজের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে 20টি ডিপার্টমেন্টের মধ্যে 18টি ডিপার্টমেন্টে চিকিৎসকরা এই উপস্থিতি মানছেন না, এবং তারপরেই সোপ আপ করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজকে, এবং তার পরিপ্রেক্ষিতেই এনআরএস বেশ, ধন্যবাদ। পুরুলিয়াতেও ট্রেন দুর্ভোগ, ছবিটা দেখাচ্ছি আপনাদের। ট্রেন দুর্ভোগের ছবিটা, একাধিক ট্রেন 8 থেকে 18 ঘন্টা পর্যন্ত লেট, সেই টাইম টেবিল কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে। গন্তব্য পুরুলিয়া হলেও আদ্রায় থেমে যায় ট্রেন। নির্ধারিত সময় 9 ঘন্টা পর পুরুলিয়ায় ট্রেন। ট্রেন লেটে, রিজার্ভ গাড়িতে গন্তব্যে অনেক যাত্রী, বেশ কয়েকটি ট্রেন বাতিলেও ভোগান্তি। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ। কথা বলার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি থাকবেন। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পুরুলিয়াতেও ট্রেন দুর্ভোগ, একাধিক ট্রেন 8 থেকে 18 ঘন্টা লেট। গন্তব্য পুরুলিয়া হলেও আদ্রাতেই থেমে যাচ্ছে ট্রেন, এবং নির্ধারিত যে সময় তার 9 ঘন্টা পর পুরুলিয়ায় ট্রেন পৌঁছচ্ছে। কথা বলবো, ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, কতটা যাত্রী ভোগান্তি তীব্র হচ্ছে এই মুহূর্তে পুরুলিয়া জুড়ে? দেখো রুমেলা, একেবারেই যাত্রীদের সমস্যা তীব্র বলতে পারো। তার কারণ হচ্ছে যে ট্রেন আজ গতকাল রাতে আসার কথা ছিল সেই ট্রেন আজ সকালে এসেছে, কিছু ট্রেন বাতিল হয়েছে, এবং এই ট্রেনের যে সমস্যা এবং ট্রেন যে দেরিতে চলছে, এবং কোনো ট্রেন 8 ঘন্টা থেকে একেবারে 18 ঘন্টা অবধি ট্রেন যে লেট চলছে, বিশেষ করে হাওড়া চক্রধরপুর, পুরুলিয়া এক্সপ্রেস, রূপসী বাংলা, এই সব ট্রেনগুলো যে এত লেটে চলছে। এবং যেটা তোমাকে বললাম, একেবারেই রাতে যে ট্রেন পৌঁছানোর কথা সেই ট্রেন পৌঁছাচ্ছে সকালে, পরের দিন সকালে পৌঁছাচ্ছে, রাতে ট্রেন না ছেড়ে সকালে ছাড়ছে। ফলে এর কোনো ইনফরমেশন যাত্রীদের কাছে দিচ্ছে না রেল দপ্তর। তেমনই অভিযোগ যাত্রীদের, চরম সমস্যায় পড়েছে রেল যাত্রীরা, এবং যে রেলের উপরে ভরসা ছিল মানুষের, সাধারণ মানুষের, সেই ভরসা কার্যত নেই। এবং একেবারেই যেভাবে মানুষ সমস্যায় পড়ছে, যেমন পুরুলিয়া এক্সপ্রেসে যারা আসার কথা ছিল গতকাল রাতে, তারা সেই ট্রেনটি আজ সকালে এসেছে আদ্রা অবধি, পুরুলিয়া অবধি নয়, এবং আদ্রা থেকে বাকি প্যাসেঞ্জারদের পুরুলিয়া আসতে হয়েছে বাস ধরে, গাড়ি রিজার্ভ করে। ফলে এই দিনে দিনে যেভাবে রেলের সমস্যা বাড়ছে, রেল যাত্রীদের নানা রকমভাবে সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে রেলের দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে উন্নয়নের কাজ হচ্ছে, কোথাও ডবল লাইনের কাজ হচ্ছে, ফলে উন্নয়ন হোক, কিন্তু সাধারণ মানুষ যারা রেল যাত্রী তাদেরকে আগাম জানানো হচ্ছে না, কেন ইনফরমেশন দিচ্ছে না। একেবারে রেল ইনকোয়ারিতে গেলে তারা কিছু বলতে চাইছে না, ট্রেন নেই তবুও টিকিট দিয়ে দিচ্ছে। ফলে নানা সমস্যায় পড়েছে। তেমনই অভিযোগ, একের পর অভিযোগ উঠলো, এবং যেটা রেল একেবারেই লাইফ লাইন বা ভারতের, সেই রেল একেবারেই ভেঙে পড়েছে পরিষেবা, এবং ভরসা উঠছে আস্তে আস্তে রেল পরিষেবা থেকে সাধারণ মানুষের। রুমেলা, বেশ,
প্রচুর বাজে অভিজ্ঞতা, ট্রেন প্রচুর লেট। যেই ট্রেন রাত 12টার সময় আমার ঘর পৌঁছে যাওয়ার কথা, সেই ট্রেন রাত 12টার সময় হাওড়া থেকে ছাড়ছেই। খুব বাজে ব্যবস্থা, এমনকি ইনকোয়ারিতে জিজ্ঞেস করলেও ওদের লোক জানে না। রেলের ফেসিলিটি যেটা আগে ভালো ছিল, কিচ্ছু নেই এখন। কিচ্ছু বলার নেই। সাউথ ইস্টার্ন রেল মানে এতে প্রাত্যহিক চলে, প্রাত্যহিক, এখানে কোনো টাইম নেই, যে কোনো সময় ট্রেন ক্যান্সেল হয়। আর কাল থেকে যা চলছে সেটা বলার বাইরে। রেল বেসিক্যালি কোনো দায়বদ্ধতার কোনো জায়গা নেই। এত বড় একটা সংস্থা, সারা দেশের লাইফলাইন বলা হয়, পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে।